তার কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি আমরা সবাই। মাননীয় শঙ্কর দাস মহাশয়, তাকে আমাদের জানাচ্ছি। আমি জানি সকলেরই ঘরে যাওয়ার একটা তাড়া রয়েছে, বিশেষ করে যে কারণে আমার এখানে আসা, জঠর যে তারা সেটা মোটামুটি আমি তিনটা সিকোয়েন্সে আপনাদেরকে জাস্ট খুব তাড়াতাড়ি শুনিয়ে দেব, আপনারা সেখান থেকে কিছু তথ্য পাবেন। আমি প্রথমে জঠর গল্পের কথা বলছি, সেটা কিন্তু আমার নিজের ভাবনা। হামিম কামালের মতো বিশিষ্ট গল্পকারেরা জঠর নামে গল্প লিখেছে, আমরা হয়তো অনেকেই পড়েছি। সময়ের ক্রমবিবর্তনে আমাদের এই একান্ত নিজস্ব সাহিত্য বিশ্বে অন্যতম সফল সাহিত্যিক, কবি, গল্পকার আশুতোষ দাসের জঠরে লেগেছে আধুনিকতার ছোঁয়া। লেখক বাস্তবে যা দেখেছেন সেই ঘটনাকে মনের মাধুরী মিশায়ে তার গল্পে পরিবেশন করেছেন। মাতৃত্ব একটি বিশাল অর্জন, মানব জাতিকে চলমান করে রেখেছে বংশ পরম্পরায় নিজের বীজ ছড়িয়ে দিয়ে নশ্বর এই জীবনের ওপারে নশ্বর হয়ে টিকে থাকার প্রেরণা। মাতৃত্বের সঙ্গে অন্য কোনো অনুভূতির তুলনা হয় না। যে অকল্পনীয় ব্যথা সহ্য করে একজন নারী মা হয়ে ওঠেন, সে কথা আমাদের কল্পনার অতীত। কিন্তু এক্ষেত্রেও নারীর স্বাধীনতা নেই। তার জঠরের ভ্রূণের লিঙ্গ জানার আগ্রহ মানুষের প্রবল। নিরীহ নারীর গর্ভে হত্যা এখনো চলছে। ভ্রূণ হত্যার দেশে শিশু ভ্রূণগুলো খুন হয় অসাধু চিকিৎসকের নিখুঁত আঙুলে। সুসভ্যতা উঠে এসে প্রাণপণে টিপে ধরে অজাতকর্তার কচি টুটি। এই অমানবীয় বিষয় নিয়ে আশুতোষ দাসের গল্প জঠর। পুরুষ শাসিত সমাজের বিরুদ্ধে নারীর অধিকার অর্জন এবং উত্তরণের পথে স্বাভিমানের প্রতিবাদ এক অবিচলিত আদর্শ নারীর সংলাপে উচ্চারিত হয়েছে। এই প্রেক্ষাপটে সমাজে নারীদের অবস্থান উপস্থাপন করা হয়েছে। পারিবারিক সমস্যা, সংকট এবং অস্বাস্থ্যকর পরিবেশের ছবিও আঁকা হয়েছে। সুশ্রী ভদ্র মহিলা কলেজে পড়ানো ছাড়াও অপেশাদারী মঞ্চে গানও করেন। এক অনুষ্ঠানে গান শুনে মুগ্ধ হয়ে ডাক্তার নবেন্দু ভালোবেসে শিশুকে বিয়ে করেন। যদিও এই বিয়েতে সুরজা দেবীর আপত্তি ছিল। ডাক্তার নবেন্দু তার একমাত্র ছেলে। শহরে নামী নার্সিংহোম ছাড়াও তাদের দুটি ফ্ল্যাট বাড়ি রয়েছে। সুরজা দেবীর ইচ্ছে ছিল তার প্রতিপত্তিশালী বান্ধবীর মেয়ে মালার সঙ্গে ছেলের বিয়ে দেওয়ার, কিন্তু তার সেই মনোবাঞ্ছা পূর্ণ হয়নি। এছাড়াও নবেন্দুর বাবা সুধাকান্ত বাবু ছেলের পক্ষে সায় দিয়েছিলেন। তাই সুরজা দেবীর সম্পূর্ণ রাগ এসে পড়ে বৌমা শিখু মাইতির উপর। যে কোনো সুযোগে নানা অজুহাতে তিনি শিশুকে অপমান করেন, অত্যাচার করেন। 4 মাসের অন্তঃসত্ত্বা সুরজা দেবী শিশুর ভ্রূণ পরীক্ষা করার জন্য তাদের নার্সিংহোমে আল্ট্রাসোনোগ্রাফ করিয়ে নিতে বলেন। তিনি কন্যা সন্তান চান না, আর কেউ তার মুখের উপর কথা বলুক সেটা কোনোদিনই তার পছন্দ নয়। কথায় কথায় পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। ছেলে নার্সিংহোম থেকে উত্তেজিত করে তোলেন। সবকিছু শুনে মাকেই সমর্থন করেন নবেন্দু। মাতৃভক্ত নবেন্দু মা বলতে অজ্ঞান। কিন্তু কোনো কিছুতেই যখন শিশুকে রাজি করানো গেল না, তখন নবেন্দু শিশুকে শাসাতে থাকেন। সুধাকান্ত বাবু শিশুর পক্ষে দাঁড়ালে সুরজা দেবী রেগে গিয়ে বলেন, তুমি তো আমার বাবার সম্পত্তি ভাঙিয়ে দিন যাপন করছো। সুরজা দেবী তার প্রভাব প্রতিপত্তিশালী বাবার একমাত্র কন্যা। তার বাবার নার্সিংহোম ছিল, সেখানেই কাজ করতেন সুধাকান্ত বাবু। সেখানেই তাদের ঘনিষ্ঠতা, প্রেম এবং সামাজিক রীতিনীতি মেনেই বিবাহ। এদিকে নবেন্দু শিশুর ঝগড়া পেলে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আত্মাভিমানী শিশু বুঝতে পারে দিন দিন তার স্বামীর ব্যবহারে অবনতি ঘটছে।
সে যাকে ভালোবেসে চিত্রের ভাবনা আঁকড়ে ধরল গল্পকারকে। যেমন ভাবা তেমন কাজ। গল্পকার নিজেই লেগে পড়লেন চিত্রনাট্য লেখার কাজে। শেষ হলো চিত্রনাট্য। এবার তথ্যচিত্র নির্মাণের কাজে খুঁজে পেতে হবে একজন সুদক্ষ পরিচালক। আসলে সব ভালো যার শেষ ভালো তার। পেয়ে গেলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত যশস্বী চিত্র পরিচালক পুলক গগৈকে। 1938 সালে যোরহাটে জন্মগ্রহণ করা সোমেশ্বর গগৈর পুত্র পুলক গগৈ অসম্মানী পত্রিকায় কার্টুনিস্ট হিসাবে কর্মময় জীবন। বান্দ্রাসপুরম মাস থেকে চিত্রাঙ্কন শিখেছিলেন, কিন্তু তার মনের গহনে ছিল ছবি তৈরির আকাঙ্ক্ষা। 1971-72 সালে আমেরিকার ওয়াশিংটনের এক চিত্র প্রদর্শনী থেকে 40টি ছবি বিক্রয়ের মোটা অর্থ পেয়ে সুধাকান্ত ভূপেন হাজারিকার সহযোগিতায় 1975 সালে তার নিজের গল্পে নির্মাণ করেন চলচ্চিত্র খোঁজ। শুরু হয় তার আকাঙ্ক্ষিত যাত্রা। 1978 সালে নির্মিত শ্রীমতী মহিমাময়ী ছবির ব্যবসায়িক সফলতায় তিনি সমালোচকদের পছন্দের পরিচালক হয়ে পড়েন। সৈয়দ আব্দুল মালিকের গল্প নিয়ে তিনি 1993 সালে রেলর আলী ভূগোলীবন ছবি নির্মাণ করে 40তম জাতীয় চলচ্চিত্র উৎসবে সেরা অসমীয়া চলচ্চিত্রের জন্য লাভ করেন রাষ্ট্রীয় পুরস্কার রজত কমল। 2013 সালে সৈয়দ আব্দুল মালিকের কাঠখোলা গল্পের অবলম্বনে তৈরি মমতাজ ছবির জন্য ফিল্মফেয়ার উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের সম্মান লাভ করেন। তার পরিচালিত অন্যান্য ছবিগুলো হলো সাজরি, এটা অসমীয়াতে বলে সাজরি, খেন্দুর, কুরোজ, মরম নদীর দহরঘাট এবং পত্তি। 2022 সালে 12 নভেম্বর রংপুরি এবং সেলুলয়েডের মায়া ছেড়ে চলে যাওয়ার পর তৈরি হয় শিল্পীর জীবন, চলচ্চিত্র এবং ছবি বিষয়ক একটি তথ্যচিত্র ক্যানভাস টু রিড। এই প্রথিতযশা শিল্পীর হাতেই গল্পকার আশুতোষ দাস তুলে দিয়েছিলেন তার চিত্রনাট্য জঠর। এবার সিকোয়েন্স 3, যেটা কিভাবে তৈরি হল। জঠর চিত্রনাট্য থেকে তথ্যচিত্র নির্মাণের কথা। 2006-07 সালে নির্মিত হল চন্দ্রমোহন দাস এবং বর্ণালী বড়ুয়াকে প্রযোজনা নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছিলেন। তারাই পরিচালকের নির্দেশ অনুযায়ী জঠর তথ্যচিত্রের জন্য চরিত্রাভিনেতাদের খুঁজে বের করেছিলেন। তথ্যচিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন শ্রীমতী মহিমাময়ী, মরম নদীর গাভরঘাট এবং পত্তি চলচ্চিত্র খ্যাত সঙ্গীত পরিচালক অতুল মেধি। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন পত্তি চলচ্চিত্র খ্যাত পরেশ বড়ুয়া এবং তার সহযোগী অর্পণদীপ শইকিয়া। নেপথ্যে গান গেয়েছেন সঙ্গীত শিল্পী পিয়াসী সেনগুপ্তা। আজ হোক সারা বেলা ভালোবাসার গান গো, মায়েদের মুখে আজ পৃথিবী হাসি গো। পরিচালক পুলক গগৈ চিত্রনাট্যের চরিত্র অনুযায়ী অভিনেতা অভিনেত্রী নির্বাচন করেন। সুধাকান্ত চরিত্রে শঙ্কর দাস, ডাক্তার নরেন্দ্র মাইতি চরিত্রে দেবজ্যোতি সরকার, তরণী দাস চরিত্রে দীপক দে, সুরজা দেবী চরিত্রে মণিপাল গাঙ্গুলি এবং শিখু মাইতি চরিত্রে প্রিয়াঙ্কা চক্রবর্তী। চরিত্রাভিনেতাদের সংলাপ এবং চিকিৎসকদের সাক্ষাৎকার তথ্যচিত্রের জন্য ক্যামেরাবন্দী হল। কলাকুশলীদের পারদর্শিতায় রোশন কমিউনিকেশনের প্রস্তুতিতে তৈরি হল শিলচর দূরদর্শনের জন্য। একদিকে যেমন চলচ্চিত্র সমালোচকেরা বলেছেন জঠর তথ্যচিত্রটি অসমের নতুন দিকের সূচনা করেছে, অন্যদিকে সুধাকান্ত ভূপেন হাজারিকা তথ্যচিত্রের ভূয়সী প্রশংসা করেছেন। এখানেই জঠরের সার্থকতা। সবশেষে একটা কথাই বলবো, কিছুদিন আগে একটা সিরিয়ালে বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন তিনি কাজ করে দিতে চান। মানুষ মরণশীল, মানুষ একদিন যাবেই, কিন্তু রয়ে যাবে তার কাজ। আমি এই মঞ্চ থেকে আশা করব আশুতোষ দাসের কাজের পরিধি দিগন্ত থেকে দিগন্তে বিস্তৃত হোক। তিনি একদিন চলে গেলেও তাকে যেন সবাই পরবর্তী সময়ে স্মরণ করে। ধন্যবাদ।